আকাশে বাঁকা চাঁদ, টিকলির অন্ধকার ঘরটায় ঠিকরে পড়ছে তার আলো। রৌপ্য চন্দ্রের কি ভীষণ মিষ্টি আভা। সে চাঁদির ধাতুর রশ্মি গায়ে মেখে টিকলি বারান্দায় আনাড়ি হাতে কোনো মতে পেঁচিয়ে শাড়ি পরে বসেছিল। ওরা চলে গেছে মিনিট 30 হবে। এর মাঝে টিকলির ভীষণ ইচ্ছে করলো শাড়ি পরতে। সে পরেছে একটা চাঁদের শাড়ি, শুভ্র নীল মিশেল জমিনে চাঁদ পটের বিবি সেজে বসেছে। টিকলি হাঁটুর উপর মাথা রেখে বৈরী নিশানাথকে এক দৃষ্টিতে দেখছিল। টিকলি 80% শিওর আদর থাকবে সেই ইভেন্টে, কিন্তু শিওর হয়ে কিছু করার নেই। সে বহু কষ্ট করেছে ম্যানেজারকে বোঝানোর জন্য, কিন্তু ম্যানেজারের এক কথা, তোমাকে ছাড়া অন্য কাউকে দিলে ওরা আমাদের কোম্পানিকেই এই ইভেন্টের কাজ দিবে না। বলির পাঠা সাজিয়ে টিকলিকে পাঠানো হচ্ছে একরকম। আচ্ছা, তাতেই বা কি, এর আগেও তো দেখা হয়েছে, এবারও না হয় হলো। টিকলি একবার প্রসন্ন চিত্তে নয়ন ভরে না হয় দেখল সেই সুন্দর মুখখানা, তাতে কি পৃথিবীর গায়ে ফোসকা পড়ে যাবে? টিকলি যদি নির্লজ্জ চোখে একবার এক মুহূর্তের জন্য আদরের দিকে তাকায়। টিকলি তার ভাবনা শেষ করে ঝেড়ে উঠে দাঁড়ালো। অত ভাবতে পারে না সে কাজে যাচ্ছে, কারোর অন্ন নিশ্চয়ই ধ্বংস করতে যাচ্ছে না। বারান্দা থেকে ঘরের দিকে যেতেই টিকলি শাড়ি পায়ে বেজে পড়ে যেতে নিল। দরজা ধরে কোনো রকম নিজেকে সামলে ঘরে এসে এলোমেলো শাড়ি খুলে ছুঁড়ে মারল একদিকে। গায়ে শুধু ব্লাউজ আর ট্রাউজার পরে ল্যাপটপ খুলে বসল। কালো মেঘ চাঁদকে আড়াল করতেই আকাশ গর্জন দিয়ে উঠল, বৃষ্টি আসবে। টিকলি ওর জানালা গলিয়ে উঁকি দিল বাইরে। জটলা পাকা অন্ধকার। সে অন্ধকারে চোখ মিশিয়ে টিকলির হঠাৎ মনে পড়ল ভালোবাসার যাত্রায় আদরের প্রথম অগ্রসর। ইন দ্য এন্ড অফ দ্য রেইন লাভ ইজ বিগিনিং। আদর বলেছিল বৃষ্টি শেষে প্রেম ছন্দ। তারপরই না হয় ওদের জীবনের সবথেকে সুন্দর 5টা মাস এসেছিল। আদর ওর ক্যাম্পের জন্য বেরিয়ে গেল 5 দিন আগেই। যেহেতু বাইরের দেশ থেকেও বিভিন্ন চিকিৎসকরা থাকবেন, সিলেটে গিয়ে ক্যাম্পের যাবতীয় আয়োজন নিখুঁত সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা চাই। কোথাও ফাঁকফোকর থাকা কাম্য নয়। রিফা, আসিফের অ্যাসিস্ট্যান্ট, আরও কিছু জুনিয়র ডাক্তার, সবাই ওরা একসাথে গেল। ক্যাম্পের দিন রিফা খেলো এক রামধমক। ক্যাম্পের দিন রিফা এসে আদরকে জানালো গোপনে পর্যাপ্ত গ্লাভস আর স্যানিটাইজার নেই। ধারণাতীত রুগী, জিনিসপত্র শেষ হওয়া তো দূর, টান হয়ে যাবে বলেও ধারণা ছিল না আদরের। কিন্তু এই মধ্য পর্বে এসে সব ম্যান্ডেটরি জিনিস শেষ মানেটা কি? একটা রামধনক দিয়ে আদর দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আসার সময় বারবার বললাম ভালো মতো সব কিছু চেক করে নাও, প্রয়োজনের থেকে বেশি নাও। কালকেও আমি ওষুধপত্র চেক করে ঢাকা থেকে এক্সট্রা নিয়ে আসলাম, তুমি এসব একটু দেখতে পারলে না? ঠিকমতো কাজই যদি করতে মন না চায় কাজ করো কেন? আদরের ধমকে রিফা কেঁপে উঠে দুপা পিছিয়ে গেল, মাথায় নিচু করে বলল, সরি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আদর পকেটে হাত দিয়ে দাঁড়ায়। কি ব্যবস্থা করবে তুমি? এখান থেকে সিলেট মেন শহর যেতে কতক্ষণ লাগে তুমি জানো? 2 ঘন্টা। যেতে আসতে 4 ঘন্টা যাবে। তুমি বলো আমি এখন কি করব? চেয়ারম্যান স্যার শুনলে আমাকে কি বলবে, কোনো আইডিয়া আছে তোমার? এই প্রথম নিজের উদ্যোগে এত বড় ক্যাম্প আয়োজন করেছি, তোমার উপরে ভরসা করাটাই আমার ভুল। রিফার চোখ ছাপিয়ে কান্না এলো। অমনি আদরের হুঁশিয়ারি, এই ফ্যাঁস করে কাঁদবে না একদম। আশেপাশে কত মানুষ দেখছো না? স্যার জানতে পারলে এই মুহূর্তে তোমার চাকরি নট করে দিবে। ভলান্টিয়ার পাঠিয়ে দাও, যাও কুইক। রিফা চোখ মুছতে মুছতে চলে গেল। আসিফ তখনই হন্তদন্ত দৌড়ে আসছিল আদরকে বলার জন্য যে স্যানিটাইজার প্রায় শেষের দিকে। আসিফের সাথে আলোচনার মুহূর্তে আরাফকে ওদের দিকে আসতে দেখল। এই ক্যাম্পের চিকিৎসক হিসাবে আরাফেরও ডাক পড়েছে। আসিফ সৌজন্য হেসে আরাফকে বলতে আরাফ হেসে ওর আর আদরের কাজ চাপড়ে বলল, আরে চিন্তা করো না, সিলেট তো আমার শহর, আমার চেনা পরিচিত আছে, আমি ফোন করে বলে দিচ্ছি, ওরা পাঠিয়ে দিবে।
তোমাদের 2 ঘন্টার সময় কম নষ্ট হবে। তোমাদের কয় গাড়ি লাগবে সেটুকু বলো। আদর বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেল। বড় করে শ্বাস নিয়ে আরাফের দিকে তাকিয়ে হেসে বলল, থ্যাংক ইউ স্যার। আরাফ জুনিয়রদের মুখে স্যার শুনে অভ্যস্ত, তবু আদরের মুখে স্যার ডাক শুনে কৌতুক করে বলে, আরে বাচ্চা, স্যার ডেকো না, নিজেকে বয়স্ক মনে হয়। আমি তোমার থেকে বেশি বড় না, মোটে 3 বছরের, তার থেকে ভাইয়া বলে ডেকো। আদর মাথা দুলি হেসে আরাফের সাথে গলা মেলায়। একটা মিনি বাসে করে মোমেন্ট অ্যান্ড মোর এর ঢাকা ব্রাঞ্চ থেকে 16 জন একটা টিম সিলেট যাচ্ছে। সিলেটের ব্রাঞ্চটা নতুন, কাজেই দক্ষ এমপ্লয় কম। এই হিউজ ইভেন্ট নিয়ে ম্যানেজারের মাথা ব্যথার শেষ নেই। টিকলি বিরক্তির চোখে মুখে লেপ্টে অনিচ্ছায় যাচ্ছে। ওরা 25 তারিখ রাতে রওনা হলো। স্বাভাবিকভাবে 2 দিন আগে রওনা হওয়া আবশ্যক। কাজ কিছুটা ঢাকা থেকে ডিরেকশন দিয়ে গোছানো হয়েছে। এখন শুধু উপস্থিত থেকে জায়গার জিনিস জায়গায় মতো সাজানো হবে। প্ল্যানিং, অ্যারেঞ্জমেন্ট সব কনফার্ম। টিকলি বসেছে 2 সিট নিয়ে। ওর পাশের সিটে কারোর বসার পারমিশন নেই। কাজের বেশ খ্যাতি কোম্পানিতে ছড়িয়ে আছে বলে, আর অল্প দিনে প্রমোশন পেয়ে সিনিয়র হয়ে গিয়েছে বলে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। টিকলি জানালায় মাথা ঠেস দিয়ে হাওয়ায় চুল চোখে মুখে ভাসিয়ে এক দৃষ্টিতে গুমোট রাত্রির আধারে তাকিয়েছিল। রাস্তার সাথে বাসের চাকার ঘর্ষণ, বাতাসের গাঢ় ঝাপটার সাথে শোঁ শব্দ, টিকলির পাশের খালি সিট। টিকলি কি মিস করছে কাউকে? টিকলি নিজের মনে বলে না, মিস করার কেউ নেই। তখনই আকাশ থেকে টুপ করে পড়া স্বর্ণের থলির ন্যায় টিকলির কোলে টুপ করে পড়ল চিপস, জুসের প্যাকেট। টিকলি চোখ ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পেল নীরব দাঁত কেলিয়ে সিটের ওপর 2 হাতের ওপর থুতনি রেখে তাকিয়ে আছে। বাইরে তাকিয়ে কি দেখছিস? তোর বউ দেখলাম। ভূত বউ দেখবি না? কেন? কারণ আমি মানুষ। মানুষ ভূত দেখতে পারে না, ভূতেরাই ভূত দেখতে পারে। টিকলি সিট থেকে উঠে নীরবের মাথায় কিল বসালো। নীরব মাথা চুলকে তবু দাঁড়িয়ে রইল। একটু পর ঠোঁট উল্টানো কান্নামো স্বরে বলল, এই টিকলি, আমাকে তোর পাশে বসতে দিবি? কেন, কি সমস্যা? আর এই শালা রবিন একটু পরপর আমার কাঁধে মাথা রেখে ঘুমায়। যন্ত্রণা সহ্য হয় বলতো? একটা মেয়ের মাথা হলে না হয় আদর যত্নে বরং বুকে রেখে দিতাম। আহারে, তোর বুকে যাতে কষ্ট না হয় তাই তোর পাশে ছেলে বসেছে রে। তোর পাশে বসতে দে। যেখানে বসেছিস সেখানে চুপচাপ বসে থাক, না হলে লাথি মেরে জানাল দিয়ে ফেলে দেব। টিকলি সামনে ঘুরল। পেছন থেকে নীরব অনেকবার অনুরোধ করে গেল সেসব না শোনার জন্য। কানে হেডফোন গুঁজল, হেডফোনে বাজছে। সেই সাথে টিকলি ঠোঁটে গুনগুন করে ভেসে আসছে, ও মেঘ ও মেঘ রে তুই জানা উড়ে, আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ রে তুই বলিস বন্ধুরে, আমি আজও ভালোবাসি যে তারে। সেই গানের বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে টিকলির বুকটা ভীষণ বিশ্রীভাবে ফাঁকা লাগলো। ও মিস করছে। ওর বেহায়ার নির্লজ্জ মন আদরকে খুব মিস করছে। এই পাশের সিটটা কেন ফাঁকা? আদর কেন বসে নেই ওতে? টিকলির চোখের বন্ধ পাতা নিগড়ে জলের একটা অপ্রত্যাশিত ধারা গাল বেয়ে নেমে গেল। টিকলির মোলায়েম হৃদয় কেঁপে কেঁপে বলল, কোথাও ভ্রমণে যাকে তুমি নিবৃত্তে বেখেলে কল্পনায় রাখো, পাশের সিটের সে ব্যক্তির শূন্যতা যদি তোমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তবে তুমি জেনে নাও তাকে তুমি আকাশ কুসুম ভালোবাসো। সিলেটের শীত ভাবটা পুরোপুরি কাটেনি। ভোরের কুয়াশা গায়ে মেখে ফুল হাতা গেঞ্জি গায়ে আদর ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। মিনিট খানিক পর পেছন থেকে আদ্র জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তোমাকে অনেক মিস করেছি। আদর নাকটা ফুলিয়ে পেছন দিকে কনুই দিয়ে আদ্রের পেটে মেরে দিল। আদ্র মুখ ফুলিয়ে পেট ধরে বসে পড়ল। আদর পেছন ঘুরে বলে, তোকে কতবার বলেছি আমার সাথে ড্রামা করবি না, বেয়াদব। আদর আবার ঘুরে কফিতে চুমুক দেয়। ক্যাম্প সম্পূর্ণ হয়েছে সুষ্ঠুভাবে। আদ্র, টায়রা, রাহুল, নিভা ওরা সবাই সিলেট এসে পৌঁছেছে কালকে। কিন্তু মুসিবত হলো, আসার পর থেকে ওরা কোথাও নড়েনি। একটু আশেপাশে ঘুরে রুমে ঢুকে বসে থাকছে। তাদের এক কথা, আদরকে ছাড়া ঘুরবে না।
আদরের আজ সন্ধ্যায় ইভেন্ট। এহেন অবস্থা দেখে আদর বলেছে কাল সবাই মিলে ঘুরতে যাবে। আদ্র আদরের হাত ধরে ছোট্ট বাচ্চাটির মতো ঝুলে পড়ল। ভাইয়া, তোমার সাথে আমাদের ইভেন্টে নিয়ে চলো। আদর ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে তাকায়। নিয়ে চলো মানে? এটাকে হাতের মোয়া যে যখন তখন টুপ করে গিলে ফেলবি? যেতে চাইলে যাওয়া যাবে। আদর নাসর বান্দা, প্লিজ ভাইয়া, কাল থেকে বন্ধ হয়ে বসে আছি, নিয়ে গেলে কি হবে? থাপ্পড় খাওয়ার আগে আমার চোখের সামনে থেকে যা। ইনভাইটেশন কার্ডে স্পষ্ট লেখা, অনলি ফর ইনভাইটেড। আদ্র থমথমে মুখে সরে আসলো। মূলত আদ্র যেতে চাইছে টিকলির জন্য। আদ্র সন্দেহের বশে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে টিকলি আজকের এই ইভেন্টের আয়োজনের জন্যই সিলেট এসেছে এবং ইভেন্ট শেষে রাতে রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। আদ্রের মূল উদ্দেশ্য টিকলির এই যাত্রা পণ্ড করা। আদ্র বুঝতে পারল ইভেন্টে আদরের গেস্ট হয়ে ওদের চারজনে যাওয়া সম্ভব নয়। আয়োজক হয়তো আদরকে না বলবে না, কিন্তু বিষয়টা দৃষ্টিকটু দেখাবে। ঢাকার বাইরে কাজ করা টিকলিরই প্রথম। তার একটু নার্ভাস লাগছে। সেটা কাজের জন্য নয়, নিজের কাজের প্রতি তার অগাধ কনফিডেন্স আছে। কিন্তু কথা হলো ডক্টর আরাফ এসে বসে আছেন বিকাল থেকে। ঠিক বসে আছেন নয়, টিকলির আশেপাশে দিয়ে ঘুরঘুর করছেন। টিকলি ঠিকমতো কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। সে যার পার নাই বিরক্ত। এর মাঝে ফোনটা তার স্বরে বেজে উঠতেই টিকলি ফোন ধরে দিল এক ঝাড়ি। কাজের মাঝে ফোন দাস কেন? টায়রা নিভা একসাথেই ছিল। সিলেট এসে ওরা দেখা করতে চাইল, টিকলি দেখা করেনি, কারণ টিকলিও জানে আদর ওদের সাথে রয়েছে। আদর আজকের ইভেন্টে অ্যাটেন্ড করবে নাকি করবে না তার টিকলি শিওর জানে না। তবে টায়রা শুধু এটুকু বলেছে আদর মেডিকেল ক্যাম্পের জন্য সিলেট এসেছে। টিকলি ফোন কানে ধরে নীরবকে দাঁত চেপে বলল, স্টেজ ম্যানেজার, কাজ তাড়াতাড়ি করুন। আপনার কোমর সোজা করতেই যদি একদিন লাগে তাহলে কাজ রেখে নাকে তেল দিয়ে ঘুমান। নীরব ওর বাঁকা কোমর সোজা করে দাঁড়ালো। কাজ করতে করতে একটু স্ট্যান্ড আপ এক্সারসাইজ করলো। কোমরটা টানা দিচ্ছিল, তাও এই মহিলার সহ্য হয় না। নীরব আর চোখে টিকলির দিকে তাকিয়ে বলল, সত্যি গিয়ে ঘুমাবো? একটা লাথি দিয়ে তোকে সিলেটের পাহাড় থেকে ফেলে দেব, অসভ্য, অলস, বর্বর। টিকলির গালাগালে টায়রা নিভা কানে হাত গুছল। টিকলি এবার ফোনের মাঝে ধমকে বলল, কি বলবি বল। টায়রা নিভা যা বলার জন্য ফোন করেছে তা বললে টিকলি ফোনের মাঝে ওই দুটোর গর্দান নিয়ে নেবে। কিছু না, কাজ কর, রাখি বলে ফোন কেটে দিল। মূলত টায়রা নিভা বলতে চেয়েছিল টিকলি যেন আজই ঢাকা ফিরে না যায়। যেহেতু বলতে পারল না, সেহেতু তারা অন্য মতলব খুঁজতে লাগলো। আরাফ ওই মুহূর্তে টিকলির মুখোমুখি পড়ল, সালাম দিয়ে সৌজন্যে হেসে বলল, কেমন আছেন? বেলা ডোবার পূর্ববর্তী সময় তখন। আরাফ এসেছে না হলেও ঘন্টা খানেক হবে, অথচ ভাবখানা দেখো যেন টিকলিকে খেয়ালই করেনি। এখন চোখে পড়ল দেখে কথা বলছে। টিকলিও বিনিময়ে হাসি উপহার দিয়ে সালামের উত্তর দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি? মোটামুটি। আপনার কাজ ভীষণ সুন্দর। আপনার কোম্পানিকে আমি পার্সোনালি আপনার নাম মেনশন করেছি। জি, সেজন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। আপনি এত আগেই চলে এসেছেন? টিকলি কৌতূহল থেকে প্রশ্ন করে। আরাফ ঠোঁট মেলে উত্তর দেয়, ও অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানের ছোটোখাটো একজন আয়োজক আমি। তো আরও যারা সিনিয়র আয়োজক রয়েছেন তারা বললেন ইভেন্টের কাজ একবার চেক করে দেখে যেতে আমি এখনই চলে যাব। আরাফ কখন যাবে না না যাবে টিকলি তা জানতে চায়নি, তবুও শুনল। আরাফের সাথে টুকটাক আরও কথা হলো। আরাফ যখন চলে যাবে তখন টিকলি মৃদুস্বরে বলল, ডাক্তার আরাফ হোসেন, গেস্টদের মধ্যে কি ডাক্তার আদর খানও রয়েছেন? টিকলি প্রশ্নটা অবচেতন মনে করে ফেলল। ওর জানার কোনো দরকার ছিল না। ইভেন্ট শুরু হলে তার চোখে তাকে অবশ্যই সে দেখাতো। তবু প্রশ্নটা গলা থেকে বেরিয়ে এলো। আরাফ থেমে দাঁড়িয়ে বলল, অবশ্যই, হি ইজ ওয়ান অফ দ্য আওয়ার চিফ গেস্ট। টিকলি মুখ ফুলিয়ে শ্বাস ফেলে আরাফকে বিদায় জানালো। খুবই প্রাঞ্চল মানুষ। আচার ব্যবহারে মনে হলো না তিনি এত বড় একজন ডাক্তার। খুবই সাদামাটা চলন ফেরন, আড়ম্বর তার চেহারা, তবুও আভিজাতপূর্ণ। টিকলি কাজে নেমে পড়ল আবার। আদর, আসিফ এবং সাথে তাদের অ্যাসিস্ট্যান্ট রিফা, নিতু
ওদের দুইজনের গাড়ি একসাথে এসে থামল কনভেনশন হলের সামনে। রিফা, নিতু গিয়ে আদর, আসিফের জন্য গাড়ির দরজা খুলে দাঁড়ালো। আদর আসিফের সাথে ক্যাম্পের কিছু ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করতে করতে ভেতরের দিকে এগোচ্ছিল। তুই কি আজ রাতে ঢাকা কামব্যাক করবি আসিফ? হ্যাঁ, আর বলিস না, আম্মা আবার মেয়ে দেখছে। সে মেয়ের সাথে কাল বিকাল 5টা বাজে দেখা করতে হবে। 5টা মানে 5টাই। বিয়েটা করছিস না কেন? মন মতো মেয়ে পাচ্ছি না রে, ভালো মেয়ের এত অভাব আজকের দিনে। আদর মাথা দুলিয়ে হেসে বলে, মেয়েদের সংস্পর্শে সারা জীবন সাঁতার কেটে এই বয়সে এসে তোর চোখে ছানি পড়ে গিয়েছে, কম তোর প্রেম করিসনি? অমন একটু আধটু লাইফ এনজয় সবাই করে। আসিফ আদরের কাঁধ চাপড়ে বলে। আদর বেখালে বলে, লাইফ এনজয়? এগুলোকে এনজয় বলে? ঘেন্না লাগে না এতগুলো মেয়ের সংস্পর্শ? প্রথম প্রথম একটু লজ্জা লাগতো, পরে অভ্যাস হয়ে গিয়েছে। তোর মতো নিরামিষ হয়ে কয়জন থাকে? মেয়ে ফ্রেন্ড অবধি নেই তোর? একটা প্রেমের বিরহে তোর যা অবস্থা। আসিফ বলে জিহ্বা কাটল। আদর চোখ তুলে আসিফের দিকে তাকালো। আসিফ সাথে সাথে বিপন্ন গলায় বলে ওঠে, সরি ভুল হয়েছে, ওই কথা আর বলবো না। আদর থমথমে মুখে সামনের দিকে আর এক পা এগোতেই চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল, রাগ ভেসে উঠল কপালে। ওই মুহূর্তে সে যেমন স্তম্ভিত নারীটির উপস্থিতি নিয়ে চমকপ্রদের সাগরে ডুবে তার পা দুটো যেমন মাটির সাথে সুপারগুলোর ন্যায় আটকে পড়ল, তেমনি চোখ দুটো স্থির হলো গিয়ে সামনের মানবীতে। চোখের সাদা অংশ লাল হয়ে উঠল। এই রমণীর আরাফের সাথে অত হাসি কিসের? দেখো, হাসতে হাসতে গলে পড়ছে যেন। আদর বিড়বিড় করে বলল, এত হাসির মতো কি বলেছে? আসিফ প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে, দাড়ি পড়লি কেন? উত্তর দেওয়ার বদলে আদর অবচেতন, বেখেয়ালি, উদাসীন মনে তখন প্রশ্ন করে বসল, খানিকটা শব্দ করে। সেই শব্দ গিয়ে কানে লাগলো টিকলির। সে স্তব্ধ হৃদয়ে ঘুরে তাকিয়েছে বহু আকাঙ্ক্ষার প্রমত্ত পুরুষটির দিকে। এরপর 4 চোখ একত্রিত হলো, দুটো হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গিয়ে একই সাথে একই সুরে বেজে গেল। অহর্নিশ প্রশ্নটা ছিল, যে শাড়ি পরতে চলতে জানে না সে মেয়ে মানুষ শাড়ি কেন পরবে রে আসিফ? অথচ টিকলি আজ যে শাড়ি পরেনি। আসিফ হতভম্ব চোখে তাকালো। আরাফ এগিয়ে এসে আদরের সাথে হাত মেলালো, গলার সাথে গলা মিলিয়ে পিঠ থাপড়ালো। আদর চোখ সরিয়ে নিয়েছে। টিকলি তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে। আসিফের চল ঝুলে পড়েছে বুক পর্যন্ত। এতক্ষণে টিকলির চেহারা ভালোমতো অবলোকন করে ধরতে পেরেছে ব্যাপারটা। আদর আসিফের হা করে থাকা মুখটা বন্ধ করে দিল। এরপর ভারী পায়ের কালো সুজোড়ায় শব্দ করে টিকলির নাকের ডগা দিয়ে দাপটের সাথে হেঁটে চলে গেল। আসিফ, আরাফও আদরের পিছু পিছু দৌড়ে গেল। অনুষ্ঠান শুরু হয়েছে ঘণ্টাখানেক হবে। একের পর এক বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য। আদরের মনোযোগ নেই, সে গভীর চিন্তায় রয়েছে। একটু আগেই সে স্টেজে উঠে সংক্ষেপে নিজের স্পিচ দিয়েছে এবং স্পিচ দিতে দিতে খেয়াল করেছে দূরে দাঁড়িয়ে থাকা টিকলির পাশে একটি ছেলে দাঁড়ানো, বেশ কাছাকাছি। হলের একদম শেষ মাথায় টিকলি আর নীরব দাঁড়ানো। নীরব তখন পা দুটো আপ ডাউন করে বলে, এইখানে খাড়ায়ে কি করতেছি আমরা বাল? পা দুইটা ব্যথা হয়ে গেল। শালা গোপাল ভাঁড় ম্যানেজার তো ঠিকই পেটটা নেড়ে দিয়ে স্যাগায় চেয়ারে বসে আছে, মরণ শুধু আমাদের। কথাটা খারাপ বলেনি নীরব। আজ সারাটা দিন ওরা একটু বসার পর্যন্ত সুযোগ পায়নি, এখন আবার ম্যানেজার এখানে দাঁড় করিয়ে রেখেছে যদি কোনো সমস্যা হয়। আবার ডিরেক্টরও এসেছে, ওরা সবাই এক পা নড়তে পারছে না। উপরন্ত একটু পরেই 6-7 ঘন্টা জার্নি করে শরীরটাকে চালের বস্তার ন্যায় জোরপূর্বক টেনে ছিঁচড়ে ফিরে যেতে হবে। টিকলির মাথা ভনভন করে ঘুরে উঠল। নীরবের সাথে সহমত পোষণ করে ঠোঁট কেলিয়ে দাঁতগুলো বের করে বলে, চল চাকরি ছেড়ে দেই। তারপর কি ভিক্ষা করব? তুই সালে স্যার, হাসি বন্ধ কর ছেমড়ি। টিকলি অমনি নীরবের পিঠে ধম করে একটা কিল বসিয়ে চোখ পাকিয়ে বলে, তুই কাকে ধমকাস? মায়ের জাতকে ধমকাতে আছে মূর্খ পুরুষ। মেয়েদের সাথে কথা বলতে হয় কোমল হৃদয়ে। টিকলি চোখ বন্ধ করে
ভঙ্গি করে বলে। নীরব মুখ বিকৃতি করে এদিক সেদিক তাকিয়ে হাই তোলে। এরপর স্টেজের দিকে চোখ যেতেই ভুরুদার টান টান হয়ে যায়। নীরব মুখের সামনে হাত রেখে মুখটাকে আড়াল করে আর চোখে আদরকে দেখতে দেখতে বলে, দেখ তোর আশিক কেমনে তাকায় আছে। টিকলি যার পান্নায় বিরক্ত হলো, নীরবের মাথায় চাটি মেরে বলল, আশিক আবার কি? টিকলি মুখোমুখি দূর স্টেজে আদরের দিকে তাকায় বলে, কোথায় তাকিয়ে আছে? আমি তো দেখতে পারছি না। তুই তো মনের চোখ দিয়ে দেখছিস, আসল চোখ দিয়ে দেখ। ভাবখানা এমন যে উপস্থিত ব্যক্তিবর্গের দিকে তাকিয়ে আছে, কিন্তু মালদার চোখটা আসলে তোর ওপর। টিকলি নীরবের কথা কানই তুলল না। ওখানেই সে একটু হাঁটাহাঁটি করলো। ম্যানেজার জুস খাচ্ছে, তা দেখে নীরব দাঁত কিরমির করে বলে, ইচ্ছে করছে ভুঁড়িটা গেলে দেই। দেখ কেমন বিশ্রীভাবে জুস খাচ্ছে, মনে হয় বাপের জন্মে খায় নাই। ওই দেখ দেখ, স্ট্র তো পুরা সেটে সাবার করে দিল রে গোপাল ভাট্টা। স্ট্র সহ গ্লাসটা বোধ হয় ওর ওই ড্রামের ভেতর ঢুকিয়ে ফেলবে। টিকলি বায়ু ভর্তি মুখ ফুলিয়ে হেসে দিল। শব্দবিহীন হাসতে হাসতে পেট ধরে ফেলল। সেই থেকে আদরের মাথা নষ্ট, বিড়বিড় করে বলল, এই মহিলার নতুন বাতিক হয়েছে নাকি? সবার সাথে অত হাসাহাসি কিসের তার? হ্যাঁ, কি বললি? আসিফ অবুজ বদনে আদরের মুখের কাছে কানটা নিয়ে যায়। আদর সোফার হাতলে কনুই রেখে মুখে হাত রেখে ভাবছিল। ভাবমূর্তিটা বজায় রেখে আসিফের দিকে নজর দিল, ভুরু উঁচালো। আসিফের কানসহ মাথাটা তর্জনী আঙুল দিয়ে সরিয়ে দিল। আসিফ জিজ্ঞেস করল, আমার স্পিচটা কেমন হয়েছে? আদরের সেই একই স্বর, তোর স্পিচ ছিল এখন? শুনিনি। আসিফের মনক্ষুণ্ণ হলো। নিজের সিটে ব্লেজার টান টান করে ঠিকভাবে বসতে বসতে বলল, বন্ধু নামের কলঙ্ক, আমি তোর স্পিচটা কত মনোযোগ দিয়ে শুনলাম, একদম ব্রেনে গেঁথে রেখেছি। জিজ্ঞেস করলে হড়হড় করে বলে দিতে পারবো। আর তুই শালা, আমি স্পিচ দিতে গিয়েছি সেটাই দেখোস নাই? আদর আসিফের ভাঙা হৃদয়ের দিকে বিশেষ কর্ণপাত করতে পারল না, কারণ তার ফোনের ভাইব্রেশন তখন তার বুক নাড়িয়ে দিচ্ছে। সে ফোন কানে ধরে ছোট্ট করে বলল, ভাইয়া, আই মিস ইউ। আদরের কণ্ঠে আদর শুয়ে শুয়ে পড়ল। আদর চোখ উল্টে ঠোঁট গোল করে অতিষ্ঠের একটা নিঃশ্বাস ছেড়ে নিচু কণ্ঠে বলল, তুই আমার বোন হতে গিয়ে ভাই হয়ে গিয়েছিস, বুঝলি? কেমনি কি ভাই? মেয়ে মানুষ এত ড্রামা জানে না। ভাইয়া সত্যি আই মিস ইউ। ন্যাকামো করবি না একদম। কোন দরকারে ফোন দিয়েছিস? ঝেড়ে কাশ। তোমার ইভেন্ট কয়টায় শেষ হবে ভাইয়া? আদর ভুরু কুঁচকায়। কেন, কি মতলব? তুমি সবসময় আমাকে নিয়ে নেগেটিভ ভাবো কেন? কারণ তুই আগাগোড়া একটা নেগেটিভ। আচ্ছা, মেনে নিলাম। বড় ভাই নেগেটিভ স্কোয়ার হলে ছোট ভাই তো একটু আধটু নেগেটিভ হবেই। একদম কানের 3 আঙ্গুল নিচে থাপ্পড় খাবি। সাথে সাথে আম্মুকে ফোন দিব আমি। দিস, কয়টা শেষ হবে? কি দরকার জানার আছে সেটা বল। আদ্র হতাশ শ্বাস ফেলল, বলল, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, কনভেনশন হলের আশেপাশে আছি, রিসিভ করতাম তোমাকে। আদরের কণ্ঠ নরম হলো, কিন্তু দেরি হবে তো, রাত 11টা বাজবে হয়তো। নো প্রবলেম, আমরা ঘুরেঘুরি করব, ডিনার করব, তারপর আবার ঘোরাঘুরি করব। আচ্ছা, আমি ফোন দেব, তখন আসিস। ফাইনালি ইভেন্ট শেষ। উফ। টিকলি সিলেটের শীতল বসন্তের মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিল। কি ভীষণ দম বন্ধকর পরিস্থিতির মাঝে যে ছিল, বাপরে বাপ। টিকলি ব্যায়াম করার ন্যায় হাত দুটো উপরে তুলে ডানে বামে কোমর টানা দিল। ওই অবস্থাতে আদরের বেরিয়ে যাওয়া দেখল। পেছন পেছন রিফা। অমনি টিকলির ভুরুদয় কুঁচকে গেল। এই সিলেটের ইভেন্টও এই মেয়ে? এটাকে আদরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি? বাবা, মেয়ে অ্যাসিস্ট্যান্ট রেখেছে আবার, ভালোই তো উন্নতি হয়েছে, হোক, তাতে টিকলির কোনো যায় আসে না। মনের উপর নিজের ঠোঁট বজায় রেখে টিকলি বলল, ঠিক তার কেন যায় আসে না, আদতে তার যায় আসছে। ঘুরে ফিরে চোখ দুটো গিয়ে ভিড়ছে ওই মানবীর দিকে। দেখো দেখো কিভাবে আদরের ব্লেজার হাতে নিয়ে পেছন পেছন যাচ্ছে বউয়ের মতন। টিকলি অমন ভুরু কুঁচকে গোয়েন্দা নজরে তাকিয়ে থাকার কালে আদরের সাথে চোখাচোখি হয়ে গেল। টিকলির সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করলো। চোখ সরিয়ে হাত দুটো নামিয়ে কোমর সোজা করে বিড়বিড় করে বলল, দুশ্মন চোখ। এর মাঝে হাড়ে রেড়ে কোত্থেকে যেন আদর টিকলির পার্সোনাল ডাকাতের বংশ চলে এলো।
চারিপাশে হুল্লোড় পড়ে গেল আদ্র টায়রা নিভার কলধ্বনিতে। টিকলি এড়িয়ে চলে যেতে ধরেছিল, কিন্তু টায়রা নিভা গিয়ে খপ করে ধরে ফেলল। সে নাক ফুলিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, ডাকাতের দল। রাহুল আদরের সাথে কুশলাদি বিনিময় করলো। আদ্র গিয়ে নীরবের সাথে ভাব জমালো। ওরে বাপরে, সে কি ভাব! দুজনের ক্যাটাগরি তো সেম। নিভা ওদের দিকে তাকিয়ে বলল, একদম খাপে খাপ। তার উচ্চস্বরে হাসি টিকলি বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আদ্রর সাথে সাথে লাফানো উত্তর, দেরি হয়ে যাচ্ছে মানে? ফিরতে হবে না? এই মুহূর্তে কোথাও ফিরছ না তুমি। আদ্র তার রায় জানিয়ে দেয়, কিন্তু টিকলি কি আর সোজা পাত্রী? আদ্রর রায়কে বুড়ো আঙুল দেখিয়ে সে লাগেজ নিয়ে হেঁটে যায়। নীরবের উদ্দেশ্যে ছুড়ে দেয়, তাড়াতাড়ি আয়। আদ্র টিকলির পেছন পেছন যায়, বুঝাতে বুঝাতে। টিকলি সেসব কথায় বিন্দু মাত্র কর্ণপাত করে না। টায়রা নিভা এবার নীরবকে ওদের সাথে ঘোরার প্রস্তাব দেয়। নীরব দনমনা করে টিকলির দিকে তাকে ওদের দিকে অসহায় চোখে তাকায়। টিকলি বাসে উঠবে, ওই মুহূর্তে আদ্র দুহাত জোর করে হাঁটু ভেঙে বসে পড়ে, কান্নার অভিনয় করে বলে, প্লিজ শোনাবো না আমার। টিকলি তাড়াতাড়ি এগিয়ে আসে, আদ্রকে উঠিয়ে সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকে চাপা সরে বলে, কি করছেন ভাইয়া? আদ্র ছলছল চোখে তাকায়। ওরে কি নাটক! পাঠক যদি সেই মেলোড্রামা একবার দেখতে পারত, পুরাই কমেডি শো। আমার হানিমুনটা এভাবে নষ্ট করে দিও না টিকলি। আমার এখনো বাসর হয়নি। তোমার বোনকে বুঝিয়ে প্লিজ আমার হানিমুন ট্রিপটা সার্থক করো। টিকলির কান দিয়ে ধোঁয়া ছাড়লো। এমন বেহায়া আর বাসর পাগল মানুষ এ জন্মে আর দুটো দেখেনি সে। তখন নীরব কাঁচুমাচু হয়ে নিচু কণ্ঠে বলে, এসেছি যখন তখন ঘুরেই যাই। বাপের জন্মে যদি আর না আসতে পারি, হায়াত মৌতের কথা তো বলা যায় না। টিকলির হতাশ শ্বাস ফেলল। আদ্র আস্তে করে টিকলির লাগেজ হাতে নিয়ে কুর্নিশ জানিয়ে টিকলিকে সামনে পা রাখতে ইশারা করলো। টিকলি অসহ্য চোখে তা দেখে বিড়বিড় করে পা বাড়ালো। বাসর পাগল ছেলে, ড্রামাবাজ একটা। টিকলি নীরবের মুখের উপর ওর ভ্যানিটি ব্যাগ ধরিয়ে দিল। অন্য সময় হলে নীরব চেঁচিয়ে উঠত, কিন্তু এই মুহূর্তে ব্যাগকে বগল দাবা করে সে টিকলির পিছু পিছু ছুটে গেল অ্যাসিস্ট্যান্টের ন্যায়। আদের বুকে আড়াআড়িভাবে হাত বেঁধে গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। রাহুল বলল, সবাই তাহলে গাড়িতে উঠি। সবাই হেই হেই করে গাড়িতে উঠল। আদর ড্রাইভিং সিটে, টায়রা পেছনে গিয়ে বসতে বসতে বলল, টিকলি তুই সামনে আয়। নিভা হেসে কুটি কুটি হয়ে উত্তর করে, টিকলি বয় না গাল। টিকলি চোখ বড় বড় করে সাথে সাথে নাকচ করে উঠল, কখনো না। এই নীরব সামনে আয়। অমনি আদ্র নীরবকে খামছে ধরল, না ও সামনে যাবে না। নিভা বিড়বিড় করে বলল, এর জন্যে ওর বাসর হয় না। ও বলল, ঠিক বিড়বিড় করে। আদতে সবার কানেই লাগলো। আদ্র পেছন থেকে নিভার দিকে নাক ফুলিয়ে তাকে নিভার চুল ধরে হালকা হাতে টান মারল। নিভা চেঁচিয়ে উঠে তৎক্ষণাৎ রাহুলের হাত এগিয়ে নিয়ে আদ্রর গালে চড় মারে। রাহুল বেকুব বনে আদ্রের দিকে তাকিয়ে থাকলো মিনিট খানেক। এরপর নিভার হাত থেকে হাত ঝাড়া মেরে সরিয়ে নিজের মুখ চেপে ধরে চোখ বড় বড় করে সবার দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো? আদ্র ঠোঁট ফুলিয়ে গালে হাত রেখেছে। তখন রাহুল আদ্রর গালে হাত ঢলে বলে, কেঁদে দিও না প্লিজ আদ্র, তাহলে তোমার ইজ্জতের বাকিটুকু রফা দফা হয়ে যাবে। আদ্র রাগী দৃষ্টিতে তাকায় রাহুলের দিকে, এরপর তাকায় নিভার দিকে। টায়রা ও লেলে করে আদ্রর গাল টেনে ধরে বলে, আহারে, আমার বাবুটার গাল দেখে লাল হয়ে গেছে। সোনা কান্না করে না, নিভাকে আমি মাইর দিয়ে দেব। টিকলি সব সময়কার মতোই তার তথাকথিত অতিষ্ঠ চোখে সব ড্রামা দেখে গেল। এই ড্রামাবাজের দলের সাথে একটা কথা বলা যায় না, একটা কথা না। চোখ মুখ কুঁচকে বিকৃত করে ওদের কার্যকলাপ দেখতে দেখতে টিকলির চোখ গিয়ে ভিড়ল আদরের দিকে। টিকলি আসলে না করতে চায়নি। অনেক দিনের একটা দূরত্বের অস্বস্তির অভ্যাস তাকে বেয়াদব মুখটা ফসকে গিয়ে না বলালো তাকে দিয়ে। ওদিকে আদরের হাত মুষ্টিবদ্ধ, রাগে মুখটা লাল হয়ে গেছে। টিকলি বেকায়দায় পড়ে মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল। আদর স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরেছে। তাকে উপেক্ষা আদর খানের পাশে বসতে চাইতে নাকচ করে অপমান। তার পাশে বসলো বুঝি গায়ে ফসকা পড়ে যাবে। আদর বুঝি মরে যাচ্ছে মেয়ের পাশের সিটে একটু ঠাঁই পাওয়ার জন্য। আদর স্টিয়ারিংয়ে বাড়ি মেরে গাড়ি থেকে বের হয়ে অস্ফুটে বলে উঠল, আনবেয়ারেবল। সেই মুহূর্তে গাড়িতে হইচই পড়ে গেছে। এক তো টিকলির সামনে বসবে না,
আর নীরব সামনে আসতে চাইছে, কিন্তু আদ্র আসতে দিবে না। একই সাথে আদ্র নিভার দারুণ এক চুলোচুলি লেগেছে। টায়রা পপকর্ন চিবিয়ে মুভি দেখার নেয় ওদের ঝগড়া দেখছে, কিন্তু রাহুল পড়েছে মুসিবতে। সে অসহায় চোখে তাকে দেখতে দেখতে কানে হাত গুজল না। ঝগড়া গাড়িতে জমছে না বলে এই গ্যাঞ্জামের দলেরা সবাই গাড়ির বাইরে বেরিয়ে এলো। টিকলি শুধু এটুকু বলতে পারলো, এরা সবাই ইম্পসিবল। এদের মতো বস্তির সাথে মানুষ ঘুরতে যায়। টায়রা কেন আদ্রের হয়ে কিছু বলছে না, বরং সিনেমার অ্যাকশন শো দেখার মতো এনজয় করছে। এ নিয়ে আদ্র টায়রার মধ্যে আবার একসট তর্ক বিতর্ক হলো।